যে দানব বছরের পর বছর আমাদের বুকের উপরে চেপে বসে আমাদের কুড়ে কুড়ে খাচ্ছিল, ধ্বংস করছিল, প্রিয় মাতৃভূমিকে বলাৎকার করছিল, সেই দানবকে তোমরা সরাতে পেরেছ, সেই জন্য তোমাদেরকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। আমার মনে পড়ছে আমি কিছুদিন আগে ঠাকুরগাঁ গিয়েছিলাম। ঠাকুরগাঁয়ে আমার যে 4টে ছেলে প্রাণ দিয়েছে এই বৈষম্য বিরোধী আন্দোলনে, তাদের বাড়িতেও গিয়েছিলাম, তাদের মা বাবা ভাই বোনদের সঙ্গে কথা বলেছি। আমি দেখা করেছি সেই সব ছেলেদের, ছাত্রদের যারা অন্ধ হয়ে গেছে, যাদের বুক ঝাঁঝরা হয়ে গেছে, যারা এখন অনেক অসুস্থ। আমার মনে পড়েছে 2013 সালে যখন আরেকটি আন্দোলন চলছিল এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে, হাসিনার বিরুদ্ধে, সেদিন গিয়েছিল 9 জনের প্রাণ গড়িয়া সুকানপুকুরি অঞ্চলে। 9 জন ছাত্র। সারা দেশে এইবার প্রায় 2000 ওপরে এবং সামগ্রিকভাবে 15-16 বছরে প্রায় 20,000 তরুণের প্রাণ কেড়ে নিয়েছে। সেই ধ্বংসস্তূপ থেকে তোমরা জেগে উঠেছ, ফিনিক্স পাখির মতো জেগে উঠেছ এবং সেই অগ্নি বলাকা পাখায় আগুন মেলে সারা বাংলাদেশ ছড়িয়ে ছিটিয়ে তোমরা মানুষকে জাগিয়ে তুলেছ। আমি তোমাদেরকে অভিবাদন জানাই, সেলিউট জানাই। আমরা একেবারেই শেষ প্রান্তে জীবনের বলা যায় এটা সায়ান্ন। বড় একটাই আশা ছিল যে আমরা যেন এই জীবদ্দশায় দেখে যেতে পারি যে আমরা এই দানবের হাত থেকে মুক্তি পেয়েছি, মুক্তি পেয়েছি। আর একটি খুব বড় ইচ্ছা ছিল যে মহিয়সী মহিলাকে আমরা অনেকেই ঠিক মতো মূল্যায়ন করি না, অথচ এই বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে যার ভূমিকা সবচেয়ে বড়, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কথা। এই মহিষী মহিলা দিনের পর দিন কারাগারে থেকেছেন, বছরের পর বছর কারাগারে কাটিয়েছেন, মাথাটা নোয়াননি তিনি বেগম খালেদা জিয়া। আমি খুব আশঙ্কায় ছিলাম যে উনি কি দেখে যেতে পারবেন যে তার দেশ আবার মুক্ত হয়েছে। আল্লাহর অশেষ রহমত যে তিনি দেখে যেতে পারছেন যে দেশ মুক্ত হয়েছে। আমার এখনো মনে আছে আমরা যখন রাজপথে দাঁড়িয়ে বক্তৃতা করি, অনেকে মেঠো বক্তৃতা করি তো বেশিরভাগ সময়, তো আমাদের বক্তৃতার সবার পাশে এসে রিক্সা শ্রমিক ভাইয়েরা রিক্সার উপর দাঁড়িয়ে বক্তৃতা শোনে। অনেক রিক্সা দাঁড়িয়ে যায়, দাঁড়িয়ে বক্তৃতা শোনে। আমি এই জন্য কথা বলছি যে এখানে যারা আছে তারা সবাই ছাত্র। এবার আন্দোলনের ছাত্রদের নামটাই সবার আগে এসছে, তাই না? কিন্তু কতজন এই রিক্সা শ্রমিক, কতজন শ্রমিক প্রাণ দিয়েছে আমরা কিন্তু তার হিসেবটা রাখি না। এই সময় আমি পঙ্গু হাসপাতালে গিয়েছিলাম আমাদের অসুস্থ পঙ্গু আহত ছাত্র ভাইদের দেখতে। এখানে গিয়ে আমি দেখেছি প্রায় 40% হচ্ছে শ্রমিক, বিভিন্ন ফ্যাক্টরিতে কাজ করে, অথবা গার্মেন্টসে কাজ করে, অথবা রিক্সা চালায়। তো এদের প্রতিও কিন্তু আমাদের সেই কৃতজ্ঞতা, ভালোবাসা, তাদের প্রতি আমাদের যে শ্রদ্ধা, সেটা জানানোটা সবচেয়ে বেশি প্রয়োজন। আমি এই কথাগুলো তুলে আনছি এই জন্য যারা তোমরা বুঝবে ভালো, কারণ তোমরা মাঠে থেকে লড়াইটা করেছো, দাঁড়িয়ে লড়াইটা করেছো, তাই না? ভাই গুলিকে পড়ে গেছে পাশে, তুমি ভয় পেয়ে পিছিয়ে হটনি, সামনে এগিয়ে গেছো।
এখানেই হচ্ছে বিজয়। যখনই আমরা সে রুখে দাঁড়িয়েছি, আজীবন বাংলাদেশের ইতিহাস আমরা যখন রুখে দাঁড়িয়েছি, বুক পেতে দিয়েছি এবং রক্ত ঝরিয়েছি, তখনই আমাদের বিজয় এসেছে। আমরা তাই বারবার বলি, সব সময় বলি যে আমাদের ছাত্ররাই হচ্ছে আমাদের সেই ভ্যানগার্ড, যারা আমাদের পরিবর্তনগুলো এনে দিয়েছে। আমি অতীত ইতিহাস যাব না, এখানে কচি ভাই আছেন ডক্টর শরফুদ্দিন, তিনি কিন্তু অনেক উঁচু মাপের একজন ইতিহাসবিদ। এটা তোমরা অনেকে জানো কি জানি না। উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের প্রফেসর, আর্কাইভের কিউরেটর ছিলেন, কেমব্রিজ থেকে পিএইচডি করেছেন। এটা অনেকেই তোমরা জানো। তার বাড়ি ঠাকুরগাঁ, পীরগঞ্জে। আমি পরিচয় দিলাম যে আজকের প্রজন্ম অনেকে তাকে চেনে না। এরকম আমাদের অনেক মেধা, আমাদের এরকম অনেক স্টার্স কিন্তু এখন আমাদের ঠাকুরগাঁয়ের আছে। আমাকে যখন ঠাকুরগাঁয়ের কথা বলে, যে ঠাকুরগাঁ সমিতি বা ঠাকুরগাঁয়ের কোনো সংগঠন, আমি এদের একটু বকা দিই, আনোয়ারদেরকে, আমার কামালদেরকে, যে তোরা আমাকে ঠাকুরগাঁ ঠাকুরগাঁ করিস না। কারণ আমি আমার ছাত্র জীবনেও আমি দিনাজপুর সমিতি করিনি, জানেন কচি ভাই। কারণ আমি তখনও যে রাজনীতির চিন্তা ছিল মাথার মধ্যে, সেই চিন্তাটা ছিল সামগ্রিক ছিল। এখন মনে হচ্ছে যে আমার খুঁটিটা তো দরকার, আমার বেসটা তো দরকার, আমার তো ভিত্তিটা দরকার। সেই ভিত্তি হচ্ছে আমার ঠাকুরগাঁ। যে কারণে আমার কর্মজীবনে আমি বারবার ঠাকুরগাঁয় ফিরে গেছি। আমি আসলে আজকে একটু এখানে নস্টালজিয়ায় আক্রান্ত হয়েছি। নস্টালজিয়া এই জন্যে, এই ঠাকুরগাঁয় আমার বহু স্মৃতি। কিছুক্ষণ আগে বলছিল সুমন, তাদের বাড়ির সামনে মাঠ, বড় মাঠ, আমারও বাড়ি এই পাশে। সারাদিন মাঠে পড়ে থাকতাম ক্রিকেট নিয়ে, মূলত এই শীতের সময়, এবং নিজে হাতে পিচ তৈরি করতাম, টুর্নামেন্ট তৈরি করতাম। কিছুক্ষণ আগে কে যেন বলছিল যে আমরা স্টেডিয়ামে কার খেলা দেখতে চাই বলছিলেন, তামিম আর মিরাজের কথা। কিন্তু এই ঠাকুরগাঁয়ে আমরা অনেকদিন আগে পাকিস্তানি পর্যায়ে খেলোয়াড়দের ক্রিকেট খেলা খেলেছি, শ্রীলঙ্কার খেলোয়াড়রা খেলে গেছে ঠাকুরগাঁতে। ইফ ইউ রিমেম্বার, আমরা সেই টুর্নামেন্ট ঠাকুরগাঁয়ে করতাম। যাই হোক, আমি সে বিষয়ে যাচ্ছি না। আমি আবারও আমার আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা, অভিবাদন এবং সেলুট তোমাদেরকে জানাতে চাই যে তোমরা বাংলাদেশের ইতিহাসে যে অসাধারণ কাজটা করেছ, বাংলাদেশ মানুষকে রক্ষা করেছ দানবের হাত থেকে, ফ্যাসিস্টের হাত থেকে। এটা কোনো ছোট কথা নয়। ফ্যাসিজমের বিরুদ্ধে খালি হাতে লড়াই করা অসম্ভব প্রায়, সশস্ত্র বাহিনী দরকার হয়। সে জায়গায় তোমরা সেটা সম্ভব করেছ। আমি সেই জন্য আবারও তোমাদেরকে অভিবাদন জানাই। আমরা এখনো কিন্তু সেই ক্রান্তি পার হইনি। আমরা একটা ধাপ গেছি। সেই ধাপটা হচ্ছে, তোমাদের কথাই একসাথে আমি সৈকতে সবসময় বলি, আমার নাতনিও বলে এখন হাসিনা পলাইছে। হ্যাঁ, ওকে জিজ্ঞেস করে সে বলে হাসিনা পলাইছে। হাসিনা পালিয়েছে না, হাসিনা পলাইছে। এই কথাটাই কিন্তু চালু করতে হবে জোর করে। পলাইছে, পলাইছে, তাই না? এইটা এই জন্য বলা দরকার। এই ধরনের ফ্যাসিস্ট, এই ধরনের নির্যাতনকারী, এই ধরনের নিপীড়নকারী, এই ধরনের খুনি, এই ধরনের হত্যাকারী তারা পালিয়ে যায়। তো সেই জায়গাটা আমরা পার হয়েছি। এখন একটা অন্তর্বর্তীকালীন সরকার আছে দেশের জন্য, কিন্তু চারদিকে কিন্তু আবার অন্ধকার পাকিয়ে আসছে। এটা নিশ্চয়ই তোমরা ভালো করে জানো। আমি খুব কষ্ট পাই, ভীষণ কষ্ট পাই, যখন দেখি যে আমাদের ছেলেরা মারামারি করছে কলেজে কলেজে। এই এখন যখন তোমরা এত বড় একটা বিজয় অর্জন করলে,
একটা ফ্যাসিস্টকে দেশ থেকে তাড়িয়ে দিলে, একটা ইতিহাস, পৃথিবীতে একটা ইতিহাস সৃষ্টি করলে, সেই সময় আজকে আমাদেরকে দেখতে হবে যে আমরা সারাবর্দী কলেজ, মোল্লা কলেজের ছাত্ররা মারামারি করে রক্তাক্ত হয়ে যাচ্ছে। এটা তো কোনো মতেই গ্রহণযোগ্য নয়। ইউ মাস্ট রাইজ এগেইন। এটার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। এটা একটা চক্রান্ত, এটা একটা ষড়যন্ত্র। এবং তোমাদের দায়িত্ব হচ্ছে এদেরকে বোঝানো যে দিস ইজ নট দ্য ওয়ে, এটা রাস্তা নয়। আমি আবারও খুব ভীত হই যখন দেখি ইসকনের নামে, ধর্মের নামে একজন আইনজীবী নিহত হয়ে পড়ে থাকে, রক্তাক্ত। এই তো বাংলাদেশে আমরা দেখতে চাইনি। আমরা তো একটা নতুন জায়গায় এসেছি, নতুন স্বপ্ন দেখছি, নতুন দিগন্ত দেখছি। সেখানে এই ধরনের ঘটনা তো আমরা দেখতে চাই না। এখানে তোমাদের ভূমিকা আরো বেড়ে গেছে। আমি খুব খুশি হতাম যদি দেখতাম যে আমাদের বৈষম্য বিরোধী ছাত্ররা লক্ষ লক্ষ ছাত্রদের মিছিল নিয়ে বেরিয়ে এসছে যে আমরা শান্তি চাই, আমরা এই ধরনের ঘটনা দেখতে চাই না। তাহলে আমি খুশি হতাম। যাই হোক, ইতিমধ্যে অনেকেই এর প্রতিবাদ করেছে। আমার কাছে ভাই, এই বয়স্ক মানুষ, জীবনের প্রায় শেষ সময় এসে গেছি, একটাই অনুরোধ যে আমরা যেটা অর্জন করেছি সেটা যেন আমাদের বৃথা না যায়। কারণ সীমান্তের ওই পারে ফ্যাসিস্ট বসে আছে, তাই না? সীমান্তের ওপারে বসে আছে, ওখান থেকে নতুন নতুন চক্রান্ত, ষড়যন্ত্র করা হচ্ছে। প্রতি মুহূর্তে তারা এক একটা ঘটনা ঘটিয়ে সেটাকে ফেনাপ করে পৃথিবীতে, বিশ্বে দেখাতে চায় যে বাংলাদেশ নাকি মৌলবাদীদের দেশ হয়ে গেছে, বাংলাদেশে নাকি এখানে সমস্ত সংখ্যালঘু ভাইদেরকে নির্যাতন করা হচ্ছে। এটা করছে না? কি হচ্ছে? করা হচ্ছে। ভারতের পত্র পত্রিকাগুলো থেকে, আমাদের সোশ্যাল মিডিয়াতে এমন ভাবে দেখা হচ্ছে যেন বাংলাদেশে এখন এই ধরনের সমস্ত নিকৃষ্ট ঘটনা করছে। ঘটনা তো তা না। তারা কারা এটা করছে, কেন করছে? আমি কথা এই জন্য বলছি যে এই আনন্দে আমাদের থাকার কোনো অবকাশ নাই যে আমরা জিতে গেছি, সব হয়ে গেছে। আমাদের মাথার উপরে সে খড়গ এখন আছে এবং চতুর্দিকে কিন্তু তারা চেষ্টা করছে আবার অন্ধকারে নিয়ে যাওয়ার। এই জন্য খুব সজাগ থাকতে হবে, সতর্ক থাকতে হবে। কোনো রকম হঠকারিতা, কোনো রকম বিশৃঙ্খলা যেন কেউ করতে না পারে, সৃষ্টি না করতে পারে, সেটাকে রুখে দিতে হবে। এটা হচ্ছে কিন্তু বড় কাজ একটা। আমি আবারও তোমাদেরকে ভারাক্রান্ত করতে চাই না, কারণ এখন নিঃসন্দেহে তোমাদের একটা নতুন জীবনের স্বপ্ন তোমরা দেখছো, নতুন পৃথিবীর স্বপ্ন দেখছো, এবং সবচেয়ে বড় যে বিষয়টা তোমরা চিন্তা করছো যে এর পরে কি। হ্যাঁ, এটাই কিন্তু এখন চিন্তা করতে হবে। এখন আমার এই বাংলাদেশটাকে তৈরি করা, শেষ করে দিয়ে গেছে, কোথাও কোনো অবশিষ্ট রাখেনি, একেবারে লুটপাট করে, আমি যেটা সবসময় আমার বক্তৃতার ভাষায় বলতাম, মেঠো ভাষায়, ফোকলা করে দিয়ে গেছে। অর্থনীতি নেই, ব্যাংক লুট, সব জায়গায় লুট, ঘুষ, দুর্নীতি, সমাজ থেকেই শেষ করে দিয়ে গেছে। এই বিষয়গুলো তো আমাদেরকে ভাই, আমাদেরকে বন্ধ করতে হবে, আমাদেরকে প্রতিরোধ করে তুলতে হবে। জনগণ যদি রুখে দেয়, কারো শক্তি নেই সেটাকে সে এইভাবে এগিয়ে নিয়ে যেতে পারে, তাই না? আমার অনুরোধ যে যারা আজকে এখানে আছো, শুধু ঠাকুরগাঁয়ের ছেলে নয়, তোমরা ছাত্র, তোমরা এই আন্দোলনে অংশ নিয়েছ, তোমরা এর অংশীদার। তোমরা এই বিষয়গুলোর দিকে সজাগ দৃষ্টি রাখবে এবং কেউ যেন আমাদের অর্জিত সম্পদ কেড়ে না নিতে পারে, তার দিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। ঠাকুরগাঁর বিষয়ে দুটো কথা বলে আমি শেষ করব। আমাদের তো সারাটা জীবনই কেটেছে ঠাকুরগাঁয়ে, প্রায় লেখাপড়া করেছি, ঢাকায় এসেছি, ঢাকা কলেজে পড়েছি, ঢাকা কলেজে মাস্টারি করেছি, চাকরি করেছি। সেই সমস্ত ছাড়া সবসময় ঠাকুরগাঁতে থেকেছি। এখনো ঠাকুরগাঁতে মনে হয় গেলে যে মানে যেন ঠিক মায়ের কোলে আসলাম, তাই না? এটা বাস্তবতা, এটা বাস্তবতা। আমাদের নস্টালজিয়া তো কাজ করেই। তো
তো সেই ঠাকুরগাঁর অনেকগুলো সমস্যা আছে। প্রধান সমস্যা হচ্ছে ঠাকুরগাঁতে ইকোনমিক অ্যাক্টিভিটিস যেটা সেটা খুব কম, যার ফলে আমাদের মানুষের আয় কম। একমাত্র কৃষিকাজ ছাড়া কিন্তু খুব বেশি ইকোনমিক অ্যাক্টিভিটি নাই। ব্যবসা বাণিজ্য খুব কম, কারণ এখানে কলকারখানা ঠিক সেইভাবে গড়ে ওঠেনি, সঙ্গত কারণে গড়ে ওঠেনি। কারণ এখানে যে যোগাযোগ ব্যবস্থা, যাতায়াত ব্যবস্থা, ইনপুটস, যেমন পঞ্চগড়ে মাটি একটু খুললেই পাথর, তাই না? ওই পাথর দিয়ে তো ওরা লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন ডলার কামাচ্ছে, সত্য কথা। এখন একটা নতুন জিনিস চলছে, যেটা হিরোরা শুরু করেছে, চা বাগান করছে। কিন্তু সেই চা বাগান তখনই আপনার আরো ভালো হবে, ভায়াবল হবে, যদি সত্যিকার অর্থে তার মার্কেটটা ঠিক মতো খুঁজে পাওয়া যায়। মার্কেট যদি না পাওয়া যায় তাহলে লাভ হবে না। এই জন্যে আমি যখন সরকারে ছিলাম, আমি চেষ্টা করেছিলাম যে ঠাকুরের এগ্রিকালচার প্রোডাক্টসটাকে বাড়ানোর জন্য, এবং সে কারণেই আমরা বরেন্দ্র প্রজেক্ট, বহুমুখী প্রজেক্ট আমরা নিয়ে গিয়েছিলাম, যাতে করে আমরা পানি ব্যবস্থা করে আমরা যেন কৃষিটাকে এগিয়ে নিতে পারি। এখনো সম্ভাবনা আছে, যথেষ্ট সম্ভাবনা আছে। ঠাকুরগাঁও আরেকটা হিডেন রিসোর্স আছে, কিন্তু এটা কতজন জানে আমি জানি না। আমাদের শেরোয়া নদীর পাড়ে টিউবওয়েলটার নাম্বার হচ্ছে বোধহয় 48 নম্বর টিউবওয়েল। হ্যাঁ, 47 না 48? হ্যাঁ, ওদের কাছে এই 48 নম্বর টিউবওয়েল, ডিপ টিউবওয়েল যেটা, এটার পানি কিন্তু বের হয় গরম পানি। তো আমি জিওলজিস্টদের নিয়ে গিয়েছিলাম সেখানে, তারা বলছে যে এটার নিচে হাইড্রোলিক পাওয়ার, হাইড্রো ইলেকট্রিসিটি জেনারেট করে, অর্থাৎ নিশ্চয়ই খনি টনি জাতীয় কিছু আছে। আমরা সরকার থেকে চেষ্টা করেছিলাম যে ওখানে কিছু আপনার কাজ করা যায় কিনা, পাশও হয়েছিল প্রজেক্টটা, কিছু শেষ করা যায়নি। আমরা চেষ্টা করবো যাতে করে এটাকে, এই প্রজেক্ট নিয়ে এখানে ড্রিল করে যদি কোনো ওই ধরনের কিছু তাপ উৎপাদনকারী যে যদি কিছু পাওয়া যায় তাকে কাজে লাগানো। আর সবচেয়ে বড় পার্সপেক্টিভ যেটা, সেটা হচ্ছে আপনার অ্যাগ্রো প্রসেসিং ইন্ডাস্ট্রিজ, কৃষি প্রক্রিয়াজাতকরণের ইন্ডাস্ট্রি তৈরি করতে হবে। এটা করলে আমাদের কিছুটা কাজে দেবে, এমপ্লয়মেন্ট জেনারেট করবে, কর্মসংস্থান সৃষ্টি হবে, আমাদের ছেলেমেয়েরা কাজ করতে পারবে। আরেকটি বিষয় যেটা একটু বলে আমি শেষ করব, যে সবার আগে যেটা প্রয়োজন হবে আমাদের, সেটা আমাদের এই রাজনীতি সব জায়গায় না, সব জায়গায় রাজনীতি দরকার নেই। আমাদের উন্নয়নের ক্ষেত্রে আমরা সবাই এক হব, ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমরা সবাই এক হব। ওখানে কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে ন্যাপ, কে মুজাফর, কে জামাত ইসলাম, এটা আমরা আগেও কখনো দেখিনি, ভবিষ্যতেও দেখব না, ভবিষ্যতেও দেখব না। আমরা কিভাবে ছোট ছোট প্রজেক্ট করে সামনের দিকে এগিয়ে যাওয়া যায়, কিভাবে স্মল ইন্ডাস্ট্রিজ গড়ে তোলা যায়, সেই বিষয়গুলোকে আমরা অবশ্যই দেখব। আল্লাহ যদি আমাদেরকে সেই সুযোগ দেন, সবাই তাই করতে হবে। আমি শেষ করব, আমি বিশ্ববিদ্যালয়, তোদের তো ছোট ছোট করে বিশ্ববিদ্যালয়ের কথা, বিশ্ববিদ্যালয় হয়ে গেছে, তাই না? বিশ্ববিদ্যালয় তো নির্দেশ হয়েছে, আইনও হয়ে গেছে, এখন বিশ্ববিদ্যালয় তৈরি হবে, নিশ্চয়ই হবে। হ্যাঁ, বলো। সংগঠন নিয়ে ছাত্র সংগঠন নিয়ে প্লিজ। মেডিকেল, বুঝতে পেরেছি, মেডিকেল, ইঞ্জিনিয়ারিং, বিমানবন্দর। এখন আমার একটা প্রশ্নের উত্তর দেবে, এই বিমানবন্দরে কোচি ভাই ছাড়া আর কে উঠতে পারবে? আমার কলিমুদ্দিন ভাই বিমানবন্দরে উঠতে পারবে না, না, এটা বাস্তবতা। আমি স্টুডেন্ট অফ ইকোনমিক্স। আমি এই কারণে বলি যে যেটা প্রাধান্য দেওয়া দরকার সেইটাকে প্রাধান্য দেবেন। আপনার ট্রেন চালু হয়েছে, এই ট্রেনটাকে আরো ভালো করতে হবে। এই ট্রেনকে আপনার 2-3টে করে ট্রেন চালু করতে হবে। আপনার বাস সার্ভিসটা ভালো করতে হবে। বিমানবন্দর যদি সুযোগ হয়
ভায়াবিলিটি থাকে তাহলে বিমানবন্দর হবে। আমরা চালু করেছিলাম ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বিমানবন্দর, আমরা চালু করেছিলাম দ্বিতীয়বার তৃতীয়বারের মতো। পারাবাদ বলে একটা এয়ারলাইনকে নিয়ে গিয়েছিলাম, কিন্তু কাজ করতে পারেনি। যে ওটা কমবে না, বিমানে আমার যাওয়ার দরকার নেই তো, আমি তো বাসে যাব, ট্রেনে যাব, ওইটাই আমার দরকার, ঠিক না? শোনো, মূল কথা যেটা, সেটা হচ্ছে আমার সাধারণ মানুষের উন্নয়ন হয়, উপকার হয়, তার আয় বাড়ে, সেই কাজটাই আমাকে সবচেয়ে আগে করতে হবে। এবং একই সঙ্গে আমাদের ছেলেরা যেন ঠাকুরগাঁও থেকেই পড়তে পারে তার ব্যবস্থা করতে হবে। আমরা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির ব্যাপারে আমরা খুবই সচেষ্ট হব, কারণ এর আগেও আমরা এটা কাজ করে গিয়ে রেখেছিলাম। আর মেডিকেল কলেজের ব্যাপারটা আমরা দেখব, কিন্তু প্রশ্ন অনেক প্রবলেম আছে। তো সেটা হচ্ছে যে মেডিকেল কলেজের ওখানে একটা মেডিকেল হসপিটাল লাগবে, সে অনুযায়ী এগুলো আস্তে আস্তে হবে। যখন এরা যখন বড় হবে, মন্ত্রী হবে, এমপি হবে, আমার ছেলেরা তখন তারা করবে, ঠিক না? আমরা কথাগুলো বুঝতে হবে তোমাদেরকে। সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে ইনকাম জেনারেটিং অ্যাক্টিভিটিস। এটা করতে না পারলে কোনোটাই ভায়াবল হবে না, ফিজিবল হবে না, তাই না? ওই কাজগুলো আমাদেরকে করতে হবে, সেইভাবে আমরা কাজে এগোবো। তোমাদের এই সংগঠন, এই ছাত্র কনভেনশন, এটাকে তোমরা আরো ভাবো, আরো চিন্তা করো কি করে এটাকে একটা ভালো চেহারা দেবে, রূপ দেবে। বাট এগেইন আমি বলছি, নট এনি পার্টিকুলার পলিটিক্যাল পার্টির সংগঠন এটাকে করবা না, সকলের সংগঠন, সবাই মিলে করবা। তাহলে আবার ওই আওয়ামী লীগের সঙ্গে তোমাদের পার্থক্য থাকবে না, তাই না? আমরা পলিটিসাইজ করতে চাই না, আমরা সবাই মিলে কাজ করতে চাই। আমি তোমাদের সকলের আবারও ধন্যবাদ জানাচ্ছি, যারা অর্গানাইজ করেছে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আর খুব ডিসেম্বর জানুয়ারি মাসের মধ্যে যেন তোমরা একটা আরো ভালো একটা আয়োজন করতে পারো, গেট টুগেদার করতে পারো, সেখানে আরো নতুন আইডিয়াস নিয়ে আসবা, এই সংগঠনকে কি করে তোমরা আগিয়ে নিয়ে যাওয়ার সেটা ব্যবস্থা করবা, তাহলে সেখানে আমরা সেই আলোচনাগুলো করতে পারবো। আর এখানে ঠাকুরগাঁও সমিতির কথা বলা হয়েছে। ঠাকুরগাঁও সমিতির দুটো ভাগ বোধহয়, তাই না? এটা আমার মনে হয় যে যারা এতে দায়িত্বে আছেন তারা চিন্তা করবেন অতি শীঘ্র এটাকে কিভাবে তারা একটা করে নিয়ে আসতে পারে। আবার তোমাদেরকে অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমরা ঠাকুরগাঁওবাসী, আমরা ঠিক মতো আগে যাবো, ঠিক আছে? সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর একসাথে থাকবে, ঐক্যবদ্ধ থাকবে, বলিষ্ঠ থাকবে, পরাজয় বরণ করবে না। থ্যাংক ইউ। ধন্যবাদ আমাদের প্রধান অতিথিকে। প্রিয় বন্ধুরা, এই অনুষ্ঠানে আমাদের ভুল